লালমনিরহাট সীমান্ত দিয়ে বেশ কজন পুলিশ কর্মকর্তার দেশত্যাগের তথ্য মিলেছে গোয়েন্দা প্রতিবেদনে। এর মধ্যে আছেন পুলিশ সদর দপ্তরের প্রলয় কুমার জোয়ারদার ও এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম সহ অন্তত 4 জন। এবার সামনে এসেছে শাহজালাল বিমানবন্দর দিয়ে দেশত্যাগের ঘটনা। 18 সেপ্টেম্বর রাত 10:30টায় মালয়েশিয়াগামী MH103 ফ্লাইটে সিডনির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ট্যুরিস্ট পুলিশের সাবেক প্রধান রেজাউল আলম। 4 আগস্ট রাজধানীর পল্টনে হোটেল লিভিংয়ের সামনে হামলা হত্যায় হয় মামলা। এর 37 নম্বর আসামি রেজাউল আলম বিগত সরকারের সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সহ কাজ করেছেন নানা পদে, ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার। তবে রেজাউলের পলায়নের দুদিন পর চেষ্টা করেও দেশ ছাড়তে পারেননি ডিএমপির আরেক সাবেক কমিশনার। এই অবস্থায় পুলিশ সদর দপ্তর বলছে পলাতক কর্মকর্তাদের খোঁজে বিশেষ উদ্যোগ আসছে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের অবস্থান নির্ণয়ের জন্য কিন্তু আমরা চেষ্টা করছি, এবং যে সকল পুলিশ সদস্য এখনও অনুপস্থিত, অর্থাৎ আমরা একটা তালিকা কিন্তু আপনাদেরকে দিয়েছি, আমাদের পরিসংখ্যানটা কিন্তু আমরা জানিয়েছি 187 জন পুলিশ সদস্য অনুপস্থিত রয়েছেন। যারা অনুপস্থিত রয়েছেন বিভিন্ন কারণে, তাদের বিরুদ্ধে কিন্তু ইতোমধ্যে বিধি অনুযায়ী কিন্তু ব্যবস্থা গ্রহণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এদিকে অপরাধ বিশ্লেষকরা বলছেন এমন ঘটনা পুলিশের ক্ষমতার অতিব্যবহারের ফল, পেশাদারিত্ব না থাকাই এর বড় কারণ। যখন বিএনপি ক্ষমতা ছিল, বিএনপির বেশ কিছু পুলিশ অফিসারদের নাম কিন্তু মুখে মুখে ছিল, যেমন কোহিনুর মিয়ার নাম আমরা তখন শুনেছিলাম। যেসব পুলিশ অফিসার আওয়ামী লীগকে পারপাসগুলো সার্ভ করেছে, এবারের যেই বাস্তবতায় আমরা যদি দেখি যে জনগণের বা সাধারণ জনগণের মূল লক্ষ্যবস্তু কিন্তু ছিল পুলিশ। পুলিশের অভিযুক্ত এসব কর্মকর্তারা জানেন গোয়েন্দাদের কাজের ধরন, সে কারণেই তাদের নজরদারিতে আনা বা শনাক্তে বেগ পেতে হচ্ছে বলেও জানান বিশ্লেষকরা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2012 সালের 29 সেপ্টেম্বর ধর্ম অবমাননার গুজবে রামুর 12টি বৌদ্ধ মন্দির ও অর্ধশত বসতঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। সেই দিনের ঘটে যাওয়া হামলার ঘটনা বর্ণনা করতে গিয়ে শিউরে ওঠেন বৌদ্ধপল্লীর বাসিন্দারা। তাদের দাবি, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের কারণে বিচার শেষ হয়নি আজও। ক্ষমতার এই অপব্যবহারের কারণেই এই রামসহিংসতার 12 বছর অতিক্রান্ত হতে চললেও সেই বিচার হচ্ছে না বলে রাজনৈতিক যোদ্ধাদের মতে আমরাও তাদের সাথে একমত পোষণ করছি। রাজনৈতিক কিছু কারণে হয়তো বা আমাদের বিচারটা এখনো আলুর মুখ দেখে নাই। এই জন্য আমরা খুবই হতাশা। আমরা বৌদ্ধ সম্প্রদায় যারা আছি এটা নিয়ে খুবই হতাশা। সাক্ষীদের সাক্ষ্য দিতে অনীহা ও ভীতির কারণেও বিচার পিছিয়েছে। তবে সরকারি এই আইনজীবী মনে করেন দ্রুত সময়ের মধ্যে শেষ করা সম্ভব রামু হামলা মামলার বিচার। প্রশাসনিক মাধ্যমে এবং আমাদের ব্যক্তিগত মাধ্যমে আমরা চেষ্টা করছি সাক্ষীদেরকে দ্রুত সময়ে আদালতে নিয়ে আসা এবং কানেক্টিভিটি বাড়িয়ে তাদের সাথে যোগাযোগ করছি, এবং তাদেরকে আমরা এটাও আশ্বস্ত করছি আপনারা যথাসময়ে সাক্ষী দেন, আপনাদের নিরাপত্তার বিষয়টুকু আমরা কোর্ট আদালতের মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাদের যাতে এই সাক্ষী দিতে কোনো রকমের ব্যত্যয় না হয়। বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা বলছেন সরকারের উচ্চ পর্যায়ের আন্তরিকতা না থাকলে এই মামলার বিচার ঝুলে থাকবে। আসামির পক্ষে তাদেরকে হুমকি দুমকি দিয়েছিল, তো ওই কারণে মানুষ একটু দূরে সরে গেছে। কারণ বাঁচতে তো হবেই, অবস্থান তো করতে হবেই, যেটা হয়ে গেছে এটা হয়ে গেল, কিন্তু আগামী দিন তো আমাদেরকে এখানে অবস্থান করতে থাকতে হবে। দোষীদের আইনের আওতায় এনে এটা বিচার করতে হবে, তাইলে কিন্তু এটা খুব সহজ হবে না। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছে তাদের থেকে একটা স্পষ্ট উদ্যোগ আসতে হবে, অবস্থান আসতে হবে যে এই ঘটনার আমরা আদৌ কোনো বিচার করতে চাই কিনা। উখিয়া টেকনাফ সহ রামুর সহিংসতার ঘটনায় 18টি মামলায় 945 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে তদন্তকারী সংস্থা। এসব ঘটনায় আটক সব আসামি এখন জামিনে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে বরিশালের 5টি প্রতিষ্ঠান। 25 সেপ্টেম্বর থেকে 19 দিনে এখান থেকে 250 টন মাছ রপ্তানির কথা রয়েছে। তবে ইলিশ সংকটে নির্দিষ্ট সময়ের মধ্যে রপ্তানি সম্পন্ন করা নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। এরই মধ্যে নগরীর পোর্ট রোড, বেলতলা ও চন্দ্রমোহন মোকামে সরবরাহ কমের অজুহাতে বেড়েছে ইলিশের দাম। লোকাল মার্কেটে যে দাম হেতু তো আপনার যে সরকার যে রেট পেয়েছে হেতু মনে হয় যে জেলসিয়ালা টাকা আনতে পারবে। এটা যদি আপনার মাছ কম আপনার একটা লোকালে যে মাছ আছে একটা যারা কিনতে আছে খাওয়াতালারাই নিতে আছে ওই দাম দিয়ে।
রপ্তানিকারকেরা বলছেন স্থানীয় বাজারের চেয়ে কম দামে ইলিশ রপ্তানি হচ্ছে ভারতে। প্রতি কেজি $10 বা প্রায় 1200 টাকা দরে ভারতে ইলিশ রপ্তানি হলেও আকার ভেদে 500 থেকে 700 টাকা বেশি দামে স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে। বাধ্য হয়ে লাইসেন্স টিকিয়ে রাখতে রপ্তানি করার কথা জানিয়েছেন তারা। এখন মাছের সংখ্যা কম, এখন তো এটা তো আল্লাহ প্রদত্ত জিনিস, নদীতে আসলে মাছ দিতে পারবো। এখন যে অবস্থা তাতে মনে হচ্ছে না যে ডিমান্ড 50 টনের ফুলফিল হবে। একটা ডলারের মাধ্যমে আমাদের পেমেন্টটা আসে, এটা তো আমাদের করতেই হবে ওইভাবে। তো আর ব্যবসায়িক জিনিসটা টিকে রাখতে হলে দেখা যাচ্ছে আমাদের এটা করতে হবে, লাইসেন্সটা টিকে রাখতে হলে এটা আমাদের করতে হবে। আর ওভারঅল আমাদের বেশি দাম কম দাম মিলে আমাদের এটা অ্যাভারেজ চলে আসে। মৎস্য বিভাগ বলছে ইলিশ সংকটের কারণে 3 বছর ধরে বরিশাল থেকে রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এবারও রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় আছে। যে আমাদের যে চাহিদা, সেই চাহিদা পুরা করে রপ্তানি যে পরিমাণ সেটাকে গত 3 বছর যাবৎ কিন্তু ফিল আপ হচ্ছে না। আমরা মানে যে পরিমাণ এলসি সুযোগ দেওয়া হয় সেটা ফিল আপ করতে পারে না। তো এই বছরও আমাদের মাছের যে ফ্লো ফিল আপ হওয়ার সম্ভাবনা কম। গত বছর বরিশাল থেকে 40,000 মেট্রিক টন ইলিশ আহরণ হয়েছে। এবার তার চেয়ে 10,000 মেট্রিক টন বেশি আহরণের আশা মৎস্য বিভাগের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। দেবী দুর্গা, তার 4 সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সহ অন্য দেবদেবীর প্রতিমা গড়তে ব্যস্ততার এই চিত্র শহর থেকে গ্রামে। তবে এবারের আয়োজন সীমিত হওয়ায় টান পড়েছে প্রতিমা শিল্পীদের আয়ে। প্রতি বছর যে বাজেট থাকে সেই তুলনায় আপনার 12% কমে গেছে। 10টা করেছিলাম, এবার একটু কম করতে হচ্ছে 6টা, এবার সম্ভবত 6টা করব। টাকার কথাবার্তা বলে কোনো মন্দিরের কাজ নিতে পারতেছি না, পেটে ব্যথা মতো কাজ চলছে আমাদের। 2023 সালে গোপালগঞ্জের 5 উপজেলায় 1250 দুর্গাপূজা হলেও এবার সেই সংখ্যা কত তা নিশ্চিত নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব পাহারার ব্যবস্থা করছেন পূজা আয়োজকরা। এই বিরাট ধর্মীয় উৎসবে অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকবেন এবং প্রত্যেকটা মন্দিরের নিরাপত্তায় তারা সচেষ্ট থাকবেন। এবং আমরাও স্থানীয়ভাবে প্রত্যেকটা মন্দির কমিটিকে অনুরোধ করেছি যে তারা যেন নিজস্ব পাহারার ব্যবস্থা রাখেন। এবার বরিশালে 602টি মণ্ডপে হবে পূজা। তবে বর্তমান পরিস্থিতিতে খরচ কমানোর কথা জানিয়েছেন আয়োজকরা। বাজেটের প্রেক্ষাপটটা খুবই নগণ্য এবার, যেহেতু আমরা অনেক ডোনেশন বা ব্যবসা বাণিজ্য খারাপ থাকার কারণে আমরা ডোনেশনটা কম পাবো। তারপর আমরা চেষ্টা করব পূজাটা যেন আরো ভালো করার জন্য। লক্ষ্মীপুর, রাজশাহী সহ বিভিন্ন জেলায় এরই মধ্যে প্রশাসনের সাথে একাধিক সভা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। মিলেছে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। সতর্ক থাকতে হবে, কারণ এখানে বিভিন্ন ধরনের মিসকেন থাকতে পারে। কোনো কোনো জায়গায় আমরা টুকটাক পাচ্ছি যে কমিটি নিয়েও ছোটোখাটো আছে, বিরোধ আছে। তো সেগুলো আমরা দুই পক্ষের সাথে বসে আমরা এগুলো অ্যাড্রেস করার চেষ্টা করতেছি। 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব। 13 অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহর নিহতের তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি। আজ শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে তারা। এতে বলা হয়, গতকাল শুক্রবার বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এর আগে ইসরায়েল দাবি করে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে সামরিক বাহিনী। গতকাল শুক্রবার বৈরুতে চালানো বিমান হামলায় তার মৃত্যু হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, হাসান নাসরুল্লাহ আর বিশ্বে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারবেন না। শুক্রবার সন্ধ্যায় বৈরুতে বিমান হামলার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। এই হামলায় তিনি ছাড়াও নিহত হয়েছেন হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডার। এদিকে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র শাখার কমান্ডার মোহাম্মদ আলী ইসমাইল নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এ হামলাকে রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদ বলে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আর তেহরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামলায় তেল আবিব ওয়াশিংটনের দেওয়া 5,000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছেন।